दुख की बात क्या है कि अब जबरदस्त आर्थिक तूफान आने वाला है, इसको कोई रोक नहीं सकता। और ऐसा आर्थिक तूफान आने वाला है जो आपने और हमने पहले जिंदगी में कभी नहीं देखा। দেশে চাকরি আছে নাকি শুধু চাকরির বিজ্ঞাপন আছে? ডিগ্রি আছে কিন্তু কাজ নেই, জিডিপি বাড়ছে কিন্তু তরুণদের ভবিষ্যৎ কি সত্যি এগোচ্ছে? আর যদি সব ঠিকঠাকই থাকে তাহলে কেন আজও একটা সরকারি চাকরির জন্য লাখো লাখো আবেদন জমা পড়ে? কেন একটা পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে সারা রাত লাইন পড়ে যায়? কেন ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ ডেলিভারি করছে, এমবিএ পড়ে কেউ অস্থায়ী কন্ট্রাক্টে কাজ করছে? ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বৃদ্ধির অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। এই দাবি সরকার কিন্তু বারবার করছে, কিন্তু সেই একই দেশে আবার বেকারত্বের হার বাড়ছে। কিন্তু পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণে মন্ত্রকের সাম্প্রতিক পিএলএফএস রিপোর্ট বলছে 2026 সালের এপ্রিলে দেশে বেকারত্ব বেড়ে হয়েছে 5.2%। সংখ্যাটা হয়তো শুনতে খুব বড় নয়, কিন্তু এই সংখ্যার ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি মানুষের অনিশ্চয়তা, হতাশা আর ভবিষ্যৎ নিয়ে ভয়। আজকের এই ভিডিওতে আমরা শুধু একটা পরিসংখ্যান নিয়ে কথা বলবো না, আমরা দেখব 2014 সালে যে প্রতি বছর 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 12 বছর পর তার বাস্তব চিত্রটা ঠিক কি? কেন মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া এত প্রচারের পরও চাকরির সংকট কমলো না? কেন অর্থনীতি বাড়লেও চাকরি বাড়ছে না? আর কেন আজকের যুব সমাজের সবচেয়ে বড় আতঙ্ক বেকারত্ব? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। 2026 সালের এপ্রিলের পিএলএফএস রিপোর্ট অনুযায়ী দেশে বেকারত্বের হার বেড়ে 5.2% হয়েছে। গত মার্চে এই হার ছিল 5.1%। এক বছর আগেও একই হার ছিল 5.1%। অর্থাৎ পরিস্থিতি শুধু উন্নতি করছে না তা কিন্তু নয়, বরং ধীরে ধীরে চাপ বাড়ছে। বিশেষ করে উদ্বেগের বিষয় হলো গ্রামীণ ভারতের পরিস্থিতি। গ্রামে বেকারত্ব মার্চে ছিল 4.3%, এক মাসের মধ্যে তা বেড়ে হয়েছে 4.6%। অন্যদিকে শহরে সামান্য স্বস্তি দেখা গেছে। শহরে বেকারত্ব 6.8 থেকে কমে 6.6% হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে ভারতের শ্রমবাজারে যে একটা চাপ তৈরি হয়েছে সেটা একাধিক সূচকে স্পষ্ট। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা এলএফপিআর কমে গেছে, ওয়ার্কার পপুলেশন রেশিও বা ডব্লিউপিআরও কমেছে। এই দুটি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধু বেকারের মানুষের সংখ্যা নয়, বরং কত মানুষ কাজ খুঁজছেন আর কত মানুষ কাজ পাচ্ছেন সেটা বোঝায়। বিশেষজ্ঞদের মধ্যে এলএফপিআর কমে যাওয়ার মানে অনেক মানুষ কাজ খোঁজা ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ তারা এতবার ব্যর্থ হচ্ছেন যে শেষ পর্যন্ত আর চাকরির বাজারেই থাকছেন না। এটা কোনো সাধারণ অর্থনৈতিক সংকেত নয়, এটা সমাজের ভেতরে হতাশার লক্ষণ। আর এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের অর্থনীতি যদি দ্রুত বাড়ছে তাহলে চাকরিটা ঠিক কোথায়? 2014 সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে একটা বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতি বছর 2 কোটি চাকরি। সে সময় আছে দিন শুধু একটা রাজনৈতিক স্লোগান ছিল না, সেটা ছিল কোটি কোটি তরুণের আশা। মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, একের পর এক প্রকল্প ঘোষণা হয়েছিল। বলা হয়েছিল ভারত হবে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব, বিদেশি বিনিয়োগ আসবে, কারখানা তৈরি হবে, কোটি কোটি চাকরি হবে। কিন্তু 12 বছর পর বাস্তব চিত্রটা কি? সমালোচকদের দাবি বছরে 2 কোটি চাকরি তৈরি হলে এখনো পর্যন্ত প্রায় 24 কোটি নতুন চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি কিংবা স্বাধীন কোনো তথ্যই সেই চিত্র দেখায় না। বরং বহু অর্থনীতিবিদ বলছেন ভারত এখন জবলেস গ্রোথের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থনীতি বাড়ছে কিন্তু চাকরি সেই হারে বাড়ছে না। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ ধরা যাক। ধরুন একটা বড় কোম্পানি আগে 1000 কর্মী দিয়ে কাজ চালাতো, এখন এআই, অটোমেশন আর টেকনোলজি ব্যবহার করে সেই একটাই কাজ 300 কর্মী দিয়ে করছে। কোম্পানির লাভ বাড়ছে, জিডিপিতেও তার প্রভাব পড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, বরং কমছে। ভারতের ক্ষেত্রে অনেকটা একই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পে প্রত্যাশিত হারে কর্মসংস্থান তৈরি হয়নি। মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য ছিল শিল্পে চাকরি বাড়ানো, কিন্তু জিডিপিতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের অংশ এখনো প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি। অন্যদিকে আইটি সেক্টর, স্টার্টআপ ইকোনমি এবং গিগ ইকোনমিতে নতুন কাজ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর বড় অংশই অস্থায়ী। আজকের তরুণদের একটা বড় অংশ কাজ করছে ফুড ডেলিভারি, অ্যাপ বেসড ড্রাইভিং, ফ্রিল্যান্সিং বা কন্ট্রাক্ট বেসড প্ল্যাটফর্ম জবে। সরকার এগুলোকেও কর্মসংস্থান হিসেবে দেখায়, কিন্তু প্রশ্ন হলো এগুলো কি দীর্ঘমেয়াদী নিরাপদ চাকরি? একজন ডেলিভারি ওয়ার্কার যদি অসুস্থ হয়ে পড়েন তার চাকরির নিরাপত্তাটা ঠিক কোথায়?
একজন অ্যাপ ড্রাইভারের মান্থলি ইনকাম যদি ফুয়েল প্রাইস বাড়লে কমে যায়, সেটা কতটা স্থায়ী কর্মসংস্থান? একজন কন্ট্রাক্ট এমপ্লয়ের ভবিষ্যৎটা কোথায়? এই কারণেই বহু অর্থনীতিবিদ বলছেন শুধু চাকরির সংখ্যা নয়, চাকরির মান নিয়েও আলোচনা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি বেকারত্বের হিসেব নিয়েও প্রশ্ন আছে। পিএলএফএস সমীক্ষায় যদি কেউ সপ্তাহে মাত্র 1 ঘন্টাও কাজ করেন, তাহলে তাকেও এমপ্লয়েড ধরা হয়। ফলে একজন মানুষ যদি সপ্তাহে একদিন অল্প আয়ের কাজও করেন, তিনি সরকারি হিসেব অনুযায়ী বেকার নন। এই কারণেই বহু বিশেষজ্ঞ মনে করেন প্রকৃত বেকারত্ব সরকারি সংখ্যার তুলনায় অনেক বেশি হতে পারে। আর এই বাস্তব চিত্র সবচেয়ে বেশি বোঝা যায় যুব সমাজের মধ্যে। আজ ভারতের সবচেয়ে বড় সামাজিক সংকটগুলোর একটি হলো শিক্ষিত বেকারত্ব। ইঞ্জিনিয়ারিং, এমবিএ, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব পড়াশোনা শেষ করেও বহু তরুণ চাকরি পাচ্ছে না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যুবকদের মধ্যে বেকারত্ব অনেক বেশি। একদিকে সরকার বলছে স্টার্ট আপ কালচার বাড়ছে, অন্যদিকে বাস্তবে বহু তরুণ স্থায়ী চাকরি খোঁজে বছরের পর বছর পরীক্ষা দিচ্ছেন। সরকারি চাকরি বিজ্ঞপ্তি বেরোলেই লক্ষ লক্ষ আবেদন পড়ছে। কয়েকশো পদের জন্য কোটি কোটি মানুষ প্রতিযোগিতা করছেন। এটা শুধু চাকরির অভাব নয়, এটা নিরাপত্তার অভাব। কারণ প্রাইভেট সেক্টরে লে অফ বাড়ছে, আইটি সেক্টরে আনসার্টেনিটি বাড়ছে, স্টার্টআপ ফান্ডিং কমলে প্রথমে কর্মী ছাঁটাই হচ্ছে। ফলে তরুণদের একটা বড় অংশ এখনো সরকারি চাকরিকেই একমাত্র নিরাপদ ভবিষ্যৎ মনে করছেন। এর সঙ্গে যোগ হয়েছে পরীক্ষার বিলম্ব, প্রশ্ন ফাঁস এবং নিয়োগে দুর্নীতির অভিযোগ। রেল, ব্যাংকিং, শিক্ষক নিয়োগ, প্রতিরক্ষা বিভিন্ন ক্ষেত্রে বারবার বিতর্ক হয়েছে। বহু পরীক্ষার্থী বছরের পর বছর প্রস্তুতি নিয়ে বসে আছেন। কারো বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, কারো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এখানেই বিরোধীরা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক আক্রমণ শুরু করেছে। রাহুল গান্ধী বারবার বলেছেন দেশের সবচেয়ে বড় সংকট হলো বেকারত্ব। তার অভিযোগ, দেশের অর্থনীতি এমন ভাবে তৈরি হচ্ছে যেখানে বড় কর্পোরেট লাভবান হচ্ছে, কিন্তু ছোট ব্যবসা ও এমএসএমই খাত ধাক্কা খাচ্ছে। তিনি দাবি করেছেন জিএসটি ও নোটবন্দির মতো সিদ্ধান্ত দেশের ইনফরমাল সেক্টরকে দুর্বল করেছে। আর ভারতের সবচেয়ে বেশি চাকরি তৈরি হতো এই ইনফরমাল সেক্টর এবং এমএসএমই সেক্টর থেকেই। অনেক অর্থনীতিবিদও এই যুক্তির সঙ্গে আংশিকভাবে একমত, কারণ ভারতের কর্মসংস্থানের বড় অংশ ট্রেডিশনালি এসেছে ছোট ব্যবসা, ছোট কারখানা, লোকাল ম্যানুফ্যাকচারিং, রিটেল এবং গ্রামীণ অর্থনীতি থেকে। যদি এই সেক্টর দুর্বল হয়, তাহলে চাকরির বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। বিশেষ করে গ্রামীণ ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। কৃষিভিত্তিক অস্থায়ী কাজ কমছে, গ্রামীণ চাহিদা দুর্বল, ছোট ব্যবসায় বাড়ছে চাপ। অনেক মানুষ বাধ্য হয়ে আবার কৃষিতে ফিরছেন অথবা স্বল্প আয়ের অনিয়মিত কাজে যুক্ত হচ্ছেন। এমজিএনরেগা বা 100 দিনের কাজ এখনো বহু পরিবারের ভরসা, কিন্তু বিরোধীদের অভিযোগ গ্রামীণ কর্মসংস্থানে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে সরকার নিজেদের সাফল্যের পক্ষে একাধিক যুক্তি দিচ্ছে। সরকারের দাবি কর্মসংস্থানের ধরন বদলেছে। আগে ট্রেডিশনাল চাকরি বদলে এখন ডিজিটাল ইকোনমি, স্টার্টআপ, এন্টারপ্রেনিয়রশিপ এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মাধ্যমে কাজ তৈরি হচ্ছে। ইপিএফও থেকে ইপিএফওতে নতুন সদস্য বাড়াকে সরকার নতুন কর্মসংস্থানের প্রমাণ হিসেবে দেখায়। সরকারের মতে কোটি কোটি মানুষ ফর্মাল ওয়ার্কফোর্সে যুক্ত হচ্ছেন। অবকাঠামো নির্মাণ, হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এই সব ক্ষেত্রেই কর্মসংস্থান তৈরি হচ্ছে বলে দাবি সরকারের। কিন্তু সমালোচকদের প্রশ্ন হলো, যদি সত্যি এত কর্মসংস্থান তৈরি হয়, তাহলে যুব সমাজের মধ্যে হতাশাটা বাড়ছে কেন? কেন সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন চাকরি নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে? কেন শিক্ষিত তরুণরা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন? কেন একটা সরকারি চাকরির জন্য 10 লাখ আবেদন পড়ছে? এখানেই আসল সংঘাতটা তৈরি হচ্ছে। পরিসংখ্যান বনাম বাস্তব অভিজ্ঞতা। সরকার বলছে অর্থনীতি এগোচ্ছে, বিরোধীরা বলছে চাকরি নেই, আর সাধারণ মানুষ বলছেন আমাদের জীবনে তার প্রভাব কোথায়? ভারতের অর্থনীতি এখন একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই আসছে, অটোমেশন বাড়ছে, টেকনোলজি ট্রেডিশনাল জব কমাচ্ছে, একই সঙ্গে নতুন ধরনের কাজও তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের শিক্ষা ব্যবস্থা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত? আজও বহু কলেজে আউটডেটেড সিলেবাস পড়ানো হয়। ইন্ডাস্ট্রির প্রয়োজন আর শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশাল গ্যাপ রয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলেও বহু তরুণ প্র্যাকটিক্যাল স্কিল ছাড়াই চাকরির বাজারে ঢুকছেন। ফলে ডিগ্রি বাড়ছে, কিন্তু এমপ্লয়েবিলিটি বাড়ছে না। এটাই ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ভারতের পপুলেশন অ্যাডভান্টেজ তখনই কাজে লাগবে যখন সেই পপুলেশন প্রোডাক্টিভ ওয়ার্কফোর্সে পরিণত হবে। না হলে ডেমোগ্রাফিক ডিভাইডেড একসময় ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হতে পারে। বিশ্বের বহু দেশ এজিং পপুলেশনের সমস্যায় ভুগছে। ভারতের সবচেয়ে বড় শক্তি তার যুব সমাজ, কিন্তু যদি সেই সমাজ কাজ না পায়,
তাহলে অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি কিন্তু সামাজিক অস্থিরতাও বাড়তে পারে। বেকারত্ব শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানসিক সমস্যা, এটা সামাজিক সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা। একজন বেকার তরুণ শুধু ইনকাম হারান না, তিনি আত্মবিশ্বাস হারান, ভবিষ্যতের বিশ্বাস হারান, পরিবারে চাপ বাড়ে, সমাজে হতাশা বাড়ে। আর তাই বেকারত্ব নিয়ে আলোচনা শুধু রাজনীতি নয়, এটা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি 7টি বড় প্রশ্ন। নাম্বার 1, সত্যি কি ভারতের চাকরি বাড়ছে নাকি শুধু চাকরির ধরন বদলাচ্ছে? নাম্বার 2, গিগ ইকোনমি কি ভবিষ্যতের সমাধান নাকি এটা অস্থায়ী কর্মসংস্থানের ফাঁদ? নাম্বার 3, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি, সেটা কি বাস্তবে সম্ভব ছিল? নাম্বার 4, ভারতের শিক্ষা ব্যবস্থা কি আজকের জব মার্কেটের জন্য প্রস্তুত? নাম্বার 5, সরকারি বেকারত্বের পরিসংখ্যান কি বাস্তব পরিস্থিতি পুরোটা দেখায়? নাম্বার 6, এমএসএমই এবং ছোট ব্যবসা শক্তিশালী না হলে কি বড় কর্মসংস্থান সম্ভব? আর নাম্বার 7, সবচেয়ে বড় প্রশ্নের দিকে চোখ রাখবো আমরা, ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে? আপনার মত কি কমেন্টে জানিয়ে দিন, ভিডিওটা শেয়ার করুন, কারণ এই আলোচনা শুধু চাকরি নিয়ে নয়, কিন্তু এটা ভারতের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।